হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা দুই ভাগে ভাগ করছি। প্রথমে 3 ঘন্টা সকাল 9টা থেকে 12টা এবং তারপর বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। দুইটা সময় হলো পিক আওয়ার, মানে এই সময়গুলোতে রিকোয়েস্ট ট্রিপ বেশি থাকে। কিন্তু আজকে এই দুইটা সময় আমার হতাশ হয়েছে। প্রচণ্ড জ্যানজট আর রিকোয়েস্ট তেমন পাই নাই। চলেন তাহলে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ জুন মাসের 3 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে জজ কোর্টের সামনে থেকে। আমার প্রথম রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে। এই যে ভাইয়াটা নীল জামা পরা আমার হাতের বাম পাশে, উনি যাবে হলো গুলশান 1। ওনাকে পিক করলাম। আর এই ভাইয়া আমেরিকা থাকে, উনি বাংলাদেশে আসছে তার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম পড়ে, স্পেশালি হাতির ঝিলে প্রচুর জ্যাম ছিল। আর পুরা রাস্তা বইরা ভাইয়ার একটাই কমপ্লেন যে কেন এত মানুষ ঢাকা শহরে, কেন এত জ্যাম। ওনার কথা মতে ঢাকা শহর 2 দিন পরে ডাইবা যাবে মানুষের ভারে। ওনাকে নিয়ে যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে 10:30। আমার বাসা থেকে গুলশান 1-এর দূরত্ব 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার যাইতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে আজকে সকালবেলা। ভাড়া উঠছিল 220 টাকা। তার কাছ থেকে ভাড়া নিয়ে আমি গুলশানে আর বেশিক্ষণ দাঁড়াই নাই, চলে যাই তেজগাঁর ওদিকে, কারণ গুলশানে ওই সময় ট্রিপ পাওয়া যায় না। তেজগাঁ যাওয়ার পর পরি আরেক মুসিবতে, পুরা তেজগাঁ জ্যাম। ওই তেজগাঁ লাভ রোডের জ্যাম ছুটতে ছুটতে 11:30 বাজে যায়। সকালবেলা প্রথম ট্রিপটা যখন গুলশানের পাইছিলাম তখনই বুঝছি যে আজকে আর বোনাসটা হবে না, কারণ গুলশানে যাইতে আমার 1 ঘন্টার উপরে সময় লেগে যাবে, আর ওইখান থেকে কোনো ট্রিপও পাবো না। আর জ্যামে যখন পড়লাম তেজগাঁতে তখন তো পুরাই স্বপ্ন ভাঙা চুরমার হয়ে গেল 150 টাকার। জ্যাম থেকে বের হয়ে আমি বেগুনবাড়ি যেয়ে 5 মিনিট দাঁড়ালাম এবং ওখানে আমি পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট পেলাম। যাত্রী যাবে হলো বনানী, তাকে পিক করতে হবে প্রত্যাশা টাওয়ারের সামনে থেকে। তাকে বনানী নিয়ে যাইতে আমার সময় লাগলো প্রায় 30 মিনিটের মতো। দূরত্ব ছিল 6 কিলোমিটার। ভাড়া উঠে 130 টাকা। ভাই আমার 500 টাকা দিছিল। তাকে ড্রপ করতে করতে দেখলাম ঘড়িতে 12:15 বাজে গেছে। তাইলে এখন যদি আমি সকালবেলার হিসাবটা ধরি, 3 ঘন্টায় 9টা থেকে আরম্ভ করে 12টা পর্যন্ত আমি ইনকাম করলাম মাত্র 290 টাকা, আর ট্রিপ দিছি মাত্র 2টা। এবার চলেন তাইলে আবার বিকালের দিকে চলে যাই। বিকেলবেলা যখন আমি রাইড শেয়ার শুরু করলাম তখন ঘড়িতে বাজে 3:57। আমি প্রথম যে ট্রিপটা ধরি ওটা ইনড্রাইভ অ্যাপে। এক আপুকে নিয়ে যেতে হবে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে শ্যাকের টেক। ভাড়া দেখাচ্ছিল 90 টাকা। ওইখানে যাওয়ার পর ওই আপু বলল 75 টাকা ভাড়া আসছিল, উনি আরও 15 টাকা বাড়ায় দিছে। যাক, তারে পিক করলাম। যখন ওই যাত্রী আমার বাইকে উঠলো তখন সে আমার আগেই বলে নিল যে ওনার কিছু জিনিসপত্র কিনতে হবে। আমি বললাম আপু নো প্রবলেম, আমি থামাবনি। কিন্তু ভাই আমি তো আর জানতাম না উনি যে কাহিনী করব। চলেন দেখেন উনি যে কাহিনী ঘটাইছে। সেকেটেক পৌঁছানোর পর উনি প্রথমে বললো ওনার ফার্মেসিতে যাইতে হবে। ওইখান থেকে উনি 1 বক্স ওর স্যালাইন কিনলো, 2-3 পাতা নাপা কিনলো। ওগুলো কিনে তারপর বাইকে উঠলো। তারপর বললো তার কলা কিনতে হবে। গেলাম কলা কিনতে। কলার দোকানে যাওয়ার পর সে দোকানিকে বলতেছে বাংলা কলা দেন। এখন দোকানি বলতেছে বাংলা কলা নাই। আমি তো জীবনে কোনোদিন বাংলা কলার নামই শুনি নাই। ভাই আপনারা কি শুনছেন বাংলা কলা কী জিনিস? আর উনিও বলতেছে বাংলা কলা নাকি খাইতে অনেক মজা। যাক, যদি জীবনে কোনো দিন পাই আমিও খাইয়া দেখব। কলা কেনার পর আমি জিজ্ঞেস করলাম আপু আর কি বাকি আছে। শুনেন ওনার মুখেই কি বাকি আছে। আর এই যে আমি স্যালাইন কিনছি, নাপা আর কলা কিনছি, লিকুইড দুধ আছে, ফ্রোজেন পরোটা আর মন্ড নিতে। কলা যে হ্যান্ডেলে ঝুলাইছিলাম ওদিক থেকে কলা আবার ছিঁড়া ছিঁড়া পড়ে যেতেছে। আমি তাড়াতাড়ি একটা পলিথিনে ভইরা নিলাম কলা। পলিথিনে ভইরা কলা ভালো মতো হ্যান্ডেলে বাইন্দা লইলাম। তারপর ওনার কেনাকাটা শেষ হইলো। শেষ কইরা আমরা রওনা দিলাম সেই বাসা খোঁজার উদ্দেশ্যে। বাসা কাছেই ছিল, বেশিক্ষণ লাগে নাই, 2-4 মিনিটের মধ্যে বাসা আমরা খুঁজে পাইছি। আর আরেক ঝামেলা হইলো কলা যখন বের করতে যায় যে আমি যখন টান দিতেছি গুটলি সুদ্ধা খুলে আসতেছে। আমি তারে বললাম ভাই কলাটা একটু খোলেন, কারণ আমার নখ ছিল না, ওনার নখ আসছিল। পরে উনি টাইনা টুইনা কেমন জানি খুললো। আর ভাড়া তো আসছিল 90 টাকা, এটা তো জানেনই আপনারা। আর এই আপুর রেটিংস আমি দেখলাম ইনড্রাইভে 3.1। তার মানে উনি অন্যান্য রাইডারদের সাথেও এরকম ঝামেলা করে, এই জন্য তারাও মেজাজ খারাপ করে ওনারে রেটিংস কমায় দিছে। যাক, তারে ড্রপ করার পর আমি রিং রোডের দিকে চলে গেলাম। রিং রোডে যেয়ে আমি পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট পাইলাম। এই যাত্রী যাবে হলো মিরপুর শেওড়াপাড়া। আমি ভাবতেছি মিরপুর যেহেতু এই যাত্রী নিয়ে যাব, আর মিরপুর গেলে তো কোনো ট্রিপই পাবো না, কিন্তু কি করব বলেন, পাঠাওতে এখন রিকোয়েস্ট ক্যান্সেল করলেও ঝামেলা। তারে পিক করে রওনা দিয়ে দিলাম মিরপুর। আমাদের সময় লাগছিল প্রায় 20 মিনিটের মতো। দূরত্ব ছিল 5.3 কিলোমিটার। ভাড়া আসছিল 120 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করার পর আমি মিরপুরে ইনড্রাইভ ওপেন করলাম। পাঠাওতে তো কোনো ট্রিপই নাই। ইনড্রাইভে দেখলাম 5-7 কিলোমিটার দূরে দূরে এক একটা ট্রিপ।
পরে আর কি করব, পরে সেই ঘুরতে ঘুরতে আগারগাঁও যেয়ে দাঁড়াইলাম। ওইখানে দাঁড়ানোর পর যে আগারগাঁও নিউরো সায়েন্স হসপিটালের সামনে থেকে আরেকটা পাঠাও অ্যাপের রিকোয়েস্ট পেলাম। এক ভাইয়া সে যাবে হলো রওয়া মহাখালী DOHS, তাকে পিক করে রওনা দিলাম। আর তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেক ঠান্ডা হাওয়া আসতেছিল অনেক জোরে জোরে, খুব ভালো লাগতেছিল বাইক চালায়, ফিলিংসটাই অন্যরকম ছিল। চলেন এই ফিলিংসের মধ্যে যাইতে যাইতে দুইটা কমেন্ট পড়ে ফেলি। এক ভাইয়া লিখছেন পাঠাওতে বকেয়া থাকলে কি রিকোয়েস্ট আসে না? ভাই, পাঠাওয়ার কমিশন যদি 400 টাকার ওপরে হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবে। আবার আপনি যদি পেমেন্টটা সাথে সাথে করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টও তারা ইনস্ট্যান্টলি আবার অ্যাক্টিভেট করে দিবে। আরেক ভাইয়া লিখছেন যে ভাই বসুন্ধরার ভিতরে যাওয়া যায় কিনা জানতে চাই। ভাই, যদি আপনি বোঝাতে চান যে বসুন্ধরা রিভার ভিউ বা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, তাহলে হ্যাঁ, এগুলোর ভিতরে আপনি মোটরসাইকেল, গাড়ি, ঘোড়া, প্লেন, ট্যাঙ্ক সব নিয়ে যাইতে পারবেন। এরপরে আরেকজন ভাইয়া লিখছেন নতুন রাইডারদের জন্য কোন অ্যাপ ইউজ করা বেশি লাভজনক? ভাই, নতুন রাইডারদের আমি সাজেস্ট করব পাঠাও এবং উবার, এই দুইটা দিয়ে শুরু করেন, কারণ ইন ড্রাইভে ভাড়া অনেক কম আসে, মাথা রাতা পুরো খারাপ হয়ে যাবে। পাঠাও উবার দিয়ে শুরু করেন, তাইলে আপনি পথঘাটও চিনতে পারবেন, ওগুলোর ম্যাপটাও খুবই ভালো এবং ভাড়াগুলো একদম ন্যায্য ভাড়া আসে। চলেন না এবার ভাইয়াটা ড্রপ করি। দূরত্ব ছিল 5.2 কিলোমিটার, ভাড়া উঠে 116 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা। এইবার এই ভাইয়াকে ড্রপ করার পর আমি ইনড্রাইভ অ্যাপ ওপেন করলাম এবং পাঠাও তো ওপেনই আছে। এবার ইনড্রাইভ অ্যাপে আপনারা তো জানেন সারিবদ্ধভাবে রিকোয়েস্ট আসে। প্রথমে যে রিকোয়েস্টগুলো থাকে ওটা সবার কাছে এবং আস্তে আস্তে নিচের দিকে দূরে যাইতে থাকে। আমি প্রথমে যে রিকোয়েস্টটা দেখলাম সবার উপরে, সেটা 100 মিটার দূরত্বে নীরব নামে এক ভাইয়া, উনি যাবে মহাখালী DOHS থেকে তাজমহল রোড, ভাড়া দেখাচ্ছিল 100 টাকা। 10 মিনিট ধরে আমি ওয়েট করলাম এবং 10 মিনিটে দেখলাম ওই রিকোয়েস্টটা টপেই আছে। তারপর হঠাৎ করে আমার পাঠাও অ্যাপের রিকোয়েস্ট আসলো নীরব নামে এক ভাইয়ার, মানে যাত্রীর নাম নীরব, এবং সে যাবে মহাখালী DOHS থেকে তাজমহল রোড। মানে উনি 10 মিনিট ধরে ইন ড্রাইভে রিকোয়েস্ট দিচ্ছে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতেছে না। আর পাঠাওতে যখন রিকোয়েস্ট দিল সাথে সাথে তো আমার কাছে চলে আসলো, আর ভাড়া আসছিল 135 টাকা, তার মানে পাঠাওতে 35 টাকা বেশি আসলো। এখন উনাকে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আপনি কি ইন ড্রাইভে দিচ্ছিলেন রিকোয়েস্ট? উনি আমাকে বললো ভাই সবগুলো অ্যাপেই দিচ্ছি, যেটাতে পাইছি ওটাতেই চলে আসছি। এখন মানুষ দেখেন কি করে, কাস্টমাররা যে শুরুতে ইন ড্রাইভে দেয়, কারণ ইন ড্রাইভে হলো ভাড়াটা কম, আর তারপরে তারা দেয় যদি না পায় ইন ড্রাইভে চলে আসে পাঠাও বা উবার। ও আরেকটা কথা, আমি যখন বাইক কোথাও দাঁড়া করাই তখন তো সাইড স্ট্যান্ড দেই, কিন্তু যখন বাইকটা রানিংয়ে মানে স্টার্ট দেই তখন আর স্ট্যান্ড উঠানোর কথা মনে থাকে না, প্রায় মানে স্ট্যান্ড বাইজা যায় রাস্তায়, কোন দিন জানি মানে পইরা আমার দাঁত টাত ভাঙা যায়। যাক, এই ভাইয়ারে ড্রপ করলাম, ভাড়া আসছিল 135 টাকা, উনি আমার ডিজিটালে ভাড়া পে করে দেয়। তারপর মোহাম্মদপুরে আমি বের হয়ে বাস স্ট্যান্ডের দিকে যাইতে থাকি, তখন যে নূরজাহান রোড আছে ওই রোড থেকে আরেকটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, এক ভাইয়া তাকে নিয়ে যেতে হবে TSC-তে। আমি যাত্রীকে পিক করলাম, ওই যাত্রীকে নিয়ে আমার যাইতে সময় লাগছিল প্রায় 25 মিনিট। দূরত্ব ছিল 6.5 কিলোমিটার, পাঠাও কমিশন যায় 9 টাকা, ভাড়া আসে 134 টাকা, ডিসকাউন্ট ছিল ভাইয়ার 15 টাকা। ভাইয়ারা যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 6:50, মানে 3 ঘন্টা শেষ, বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, তাইলে আমার 5 ট্রিপে ইনকাম হলো 500 টাকা। ভাবছিলাম 1000-1200 হবে, কিন্তু রিজিক যতটুকু আছে এর চেয়ে বেশি তো আর পাবো না, তাই না? তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে তো জানেনই কী করবেন। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।